বাংলাদেশ আর ফুটবল এই দুটো শব্দকে আসলে আলাদা করা কঠিন। একসময় এদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরের অলিগলিতে বিকালের আকাশ কাঁপত ফুটবলের আওয়াজে। রাস্তার মোড়ে ইটের গোলপোস্ট কিংবা বর্ষার কাদামাখা কোনো ফাঁকা জমি, বাঙালি যেখানে একটু খালি জায়গা পেয়েছে সেখানে নিজের মতো করে একটা মারাকানা বানিয়ে নিয়েছে। কিন্তু গত কয়েক দশকে আমাদের চেনা বাংলাদেশটা একদম বদলে গেছে। নগরায়নের চাপে আমাদের সেই চেনা খেলার মাঠগুলো হারিয়ে গেছে একে একে। ঢাকা, চট্টগ্রাম থেকে শুরু করে মফস্বল শহর সবখানে এখন দালান কোঠার ভিড়। আমাদের হাজার হাজার একক খেলার মাঠের প্রয়োজন থাকলেও বাস্তবে তার ছিটে ফোটা অবশিষ্ট নেই। মাঠ হারিয়ে গেছে ঠিকই, কিন্তু বাঙালির ফুটবল প্রেম কি এতই ঠুনকো যে জায়গা নেই বলে খেলা থেমে থাকবে? আমরা শুধু খেলার জায়গাটাকে বদলে নিয়েছি। আমরা এখন ফুটবল খেলার জন্য খুঁজে নিচ্ছি শহরের অব্যবহৃত এক কোণাকে। সেটা কোনো বহুতল ভবনের ছাদ হতে পারে পরিত্যক্ত কোনো গ্যারেজ কিংবা বাড়ির পাশের একটুখানি খালি প্লট, যেখানে একটু জায়গা মিলেছে সেখানে বসছে কৃত্রিম ঘাসের কার্পেট, যাকে আমরা এখন চিনি ফুটসাল বা টার্ফ ফুটবল নামে। আর এইভাবেই আমাদের দেশে শুরু হয়েছে ফুটসালের এক নতুন যুগ। এমনিতে আন্তর্জাতিকভাবে ফুটসাল খেলা হয় ইনডোর হার্ড কোর্টে, যেখানে বলটা থাকে একটু ভারী আর ছোট। কিন্তু আমরা ফুটসালকে নিজেদের মতো করে একটু কাস্টমাইজ করে নিয়েছি। আমাদের দেশে ফুটসাল খেলা হয় কৃত্রিম ঘাসের টার্ফে এবং রেগুলার ফুটবল দিয়েই। 5 বা 6 জনের ছোট টিম, 4-5 ঘেরা নেট আর নিচে সবুজ টার্ফ। খেলাটা হয় প্রচণ্ড দ্রুত গতির। এখানে বড় মাঠের মতো লম্বা দৌড়ানোর সুযোগ নেই, তাই পায়ের কাজ আর কুইক ডিসিশন মেকিংটাই আসল। কেন হুট করে এই টার্ফ কালচারটা সারা বাংলাদেশে এত জনপ্রিয় হলো? কারণটা সিম্পল, আমাদের সময় কম আর জায়গা আরও কম। একটা স্ট্যান্ডার্ড ফুটবল মাঠ বানাতে যেখানে 1 একর জমিও কম পড়ে যায়, সেখানে একটা পরিত্যক্ত পার্কিং লট বা ছাদকেই দিব্যি মেকশিফট মিনিয়েচার মাঠ বানিয়ে ফেলা যাচ্ছে। আর সবচেয়ে বড় ম্যাজিকটা হলো ফ্লাড লাইট। এই যান্ত্রিক শহরগুলো যখন মাঝরাতে ঝিমিয়ে পড়ার প্রস্তুতি নেয়, টার্ফগুলো তখন আলোর রোশনায় ঝলমল করে ওঠে। অফিস ফেরত কোনো কর্মজীবী কিংবা সারাদিন কোচিং ক্লাসে ব্যস্ত থাকা শিক্ষার্থী সবাই এখন মধ্যরাতেও ফুটবল খেলতে পারছেন। আগে যেখানে বড় মাঠে 22 জন মানুষ জোগাড় করা ছিল এক মহাঝক্কি, এখন 10-12 জন বন্ধু মিলে গেলে জমে যায় খেলা। 90 মিনিটের একটা সেশনের দাম শুনতে একটু বেশি মনে হলেও যখন 10-12 জন বন্ধু মিলে ভাগ করে নেওয়া হয়, তখন জনপ্রতি খরচ পড়ে মাত্র 1 কাপ কফির দামের সমান। আর এইভাবেই আভিজাত্য আর আবেগ মিশে গিয়ে ফুটবল এখন সাধারণের হাতের নাগালে চলে এসছে। ফুটবলের প্রতি আমাদের এই যে টান, এটাকেই এদেশের তরুণ উদ্যোক্তারা বদলে দিয়েছেন এক বিশাল বাণিজ্যিক মডেলে। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় জ্যাফ যখন প্রথম ইনডোর টার্ফ আনলো, তখন অনেকেই ভেবেছিল এটা স্রেফ ধনীদের শৌখিনতা। কিন্তু কয়েক বছরের মধ্যে দৃশ্যপট পুরো পাল্টে গেল। কোনো নির্ভরযোগ্য তথ্য না পাওয়া গেলেও ধারণা করা যায় বর্তমানে কেবল ঢাকাতেই 40টির বেশি কমার্শিয়াল টার্ফ রয়েছে, আর চট্টগ্রামে আছে 70টির ওপরে। পুরো দেশ জুড়ে এই ফুটসাল ইন্ডাস্ট্রিতে এখন বিনিয়োগ হয়েছে কয়েকশো কোটি টাকা। উদ্যোক্তারা পরিত্যক্ত জায়গাগুলোকে রেনোভেশন করে বানিয়ে ফেলছেন চমৎকার সব ভেন্যু। এর সাথে পাল্লা দিয়ে তৈরি হয়েছে নতুন এক ইকোসিস্টেম। মানুষ এখন ঘরে বসেই ওয়েবসাইট দিয়ে মাঠের স্লট বুক করছে। লোকাল জার্সি প্রস্তুতকারকরা এখন পাড়ার ছোট ছোট টার্ফ টিমের জন্য বানাচ্ছে কাস্টমাইজ করা জার্সি। সব মিলিয়ে একটা খেলাকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করছে হাজার হাজার মানুষ। এই টার্ফগুলোকে ঘিরে এখন রীতিমতো টুর্নামেন্ট ফিভার চলছে। আগে পাড়ায় পাড়ায় যেমন টুর্নামেন্ট হতো, এখন সেটা শিফট হয়েছে টার্ফে। প্রতি সপ্তাহেই কোথাও না কোথাও কোনো না কোনো টুর্নামেন্ট হচ্ছে, যেখানে প্রাইজ মানিও থাকছে। বিশ্ববিদ্যালয়গুলোর ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্নামেন্টে আসছে স্পন্সরও। অর্থাৎ ফুটসালকে ঘিরে একটা কমপ্লিট ইকোসিস্টেম দাঁড়িয়ে গেছে। এর সাথে যোগ হয়েছে ডিজিটাল মিডিয়ার একটা আলাদা প্রভাব। এখন টার্ফে যাওয়া মানে শুধু খেলা নয়, খেলার শেষে একটা টিম ফটো বা ট্রফির সাথে একটা ছবি, কিংবা ম্যাচ শেষে একটা ক্লান্ত হাসির ছবি ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেওয়াটা এখন অলিখিত নিয়ম। নিউজ ফিডে যখন কেউ তার পরিচিতদের জার্সি পরে উল্লাস করতে দেখে, তখন নিজের অজান্তেই তার মনে কাজ করে ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো। বন্ধুদের এই দলবদ্ধ আনন্দ দেখে অবচেতনভাবেই তখন সবার মনে আবারও মাঠে ফেরার বা নতুন করে একটা ম্যাচ আয়োজনের তাড়না তৈরি হয়। মূলত সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ড আর নিজেকে মিসিং আউট না ভাবার প্রবণতাই টার্ফগুলোতে নতুন নতুন খেলোয়াড় টেনে আনছে। এই মাঠগুলো কিন্তু কেবল খেলার জায়গা হিসেবে সীমাবদ্ধ নেই, এগুলো এখন তরুণদের আড্ডার প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। আপনি যদি মিরপুরের দ্য বাবলসে যান, দেখবেন 16 তলার ছাদে মাঠের পাশে একটা পুল আর একটা রেস্টুরেন্টও আছে। তার মানে এখন টার্ফে মানুষ শুধু খেলতেই যায় না, যায় রিফ্রেশমেন্টের জন্যে। কর্পোরেট টিমগুলো আসছে নিজেদের মধ্যে টিম স্পিরিট বাড়াতে, আর অনেক বন্ধুরা মিলে যাচ্ছেন উইকেন্ড কাটাতে। প্রায় প্রতিটি জায়গায় এখন এক একটা সোশ্যাল হাবে পরিণত হয়েছে। 15 থেকে 30 বছর বয়সী তরুণরাই এই সোশ্যাল হাবের মূল প্রাণ হলেও মধ্যবয়স্করা এখন নিয়মিত মাঠে নামছেন অলস জীবন থেকে মুক্তি পেতে। যেখানে শহরের এই বদ্ধ জীবনে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রায় শূন্যের কোটায়, সেখানে এই 1 বা 1.5 ঘন্টার ইন্টেন্স খেলা আমাদের ফিটনেস ধরে রাখতে, স্ট্রেস কমাতে আর মেন্টাল হেলথ ভালো রাখতে সাহায্য করছে। এমনকি বড় বড় প্রতিষ্ঠানগুলো এখন এর গুরুত্ব বুঝছে। যেমন ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসের ছাদেই তৈরি করা হয়েছে বিশাল এক টার্ফ। বিভিন্ন কর্পোরেট হাউসগুলোও আয়োজন করছে নিজেদের ফুটসাল টুর্নামেন্ট। এই টার্ফ কালচারটা শুধু খেলাধুলার জায়গা বদলায়নি, বদলেছে খেলা শেখার পদ্ধতিও। আগে ভালো ফুটবল শিখতে হলে বড় মাঠ, একাডেমি আর লম্বা সময়ের দরকার হতো,
এখন অনেক কিশোরী নিয়মিত টার্ফে খেলেই বেসিক স্কিল শিখে ফেলছে। ছোট জায়গায় খেলতে খেলতে তাদের বল কন্ট্রোল, পাসিং আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক দ্রুত উন্নত হচ্ছে। ঢাকার বাইরে জেলা শহরগুলোতেও ছোট ছোট টার্ফ লিগ, বন্ধুবান্ধবের টুর্নামেন্ট, এমনকি স্কুল কলেজ ভিত্তিক ফুটসাল কম্পিটিশন শুরু হয়ে গেছে। বলা যায় টার্ফ ফুটবল ধীরে ধীরে বাংলাদেশের ফুটবলের জন্য একটা ইনফর্মাল গ্রাসরুট প্ল্যাটফর্ম হয়ে উঠেছে, যেখানে কেউ কোচ না থাকলেও খেলা থেমে থাকছে না। আর এই ফুটসাল যে আমাদের মূল ফুটবলে প্রভাব ফেলছে তার সবচেয়ে বড় প্রমাণ আমরা পেয়েছি কিছুদিন আগেই। প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে 14-2 গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো। এই জয় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, যদি সঠিক অবকাঠামো পাওয়া যায় তবে আমাদের ফুটবলাররাও কিছু করে দেখাতে পারেন। তবে সব কিছুরই যেমন চ্যালেঞ্জ থাকে, আমাদের এই টার্ফ বিপ্লবেও কিছু বাধা রয়েছে। প্রথমত, শহুরে জমির অস্বাভাবিক ভাড়া আর উচ্চ বিদ্যুৎ বিলের কারণে অনেক উদ্যোক্তাকে হিমশিম খেতে হচ্ছে। এছাড়াও কৃত্রিম ঘাস বা অন্যান্য সরঞ্জাম এখনও বাইরে থেকে আমদানি করতে হয় বলে খরচটা অনেক বেশি। আর সবচেয়ে বড় আক্ষেপের জায়গা হলো, এই সুবিধাগুলো এখনও মূলত বিত্তবান আর মধ্যবিত্তের নাগালের মধ্যেই সীমাবদ্ধ। আমাদের প্রান্তিক জনপদী শিশুরা যদি এই আধুনিক অবকাঠামো সুযোগ পায় তবে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলাই যায়। দিন শেষে কংক্রিটের এই জঙ্গলে কৃত্রিম ঘাসের এই সবুজ টার্ফগুলোই আমাদের অক্সিজেনের যোগান দিচ্ছে। বড় মাঠ হারিয়েছে তো কি হয়েছে, আমরা গ্যারেজে খেলবো, ছাদে খেলবো, তবুও ফুটবলটা খেলা থামাবো না। কে জানে, হয়তো এই টার্ফগুলো থেকে একদিন উঠে আসবে আগামীর বিশ্বসেরা কোনো ফুটবলার।